মিমকে বলল, তুমি আসলে কে? তখন তামিম রাউফের কথা শুনে বলল, আমি তামিম। আপনি হয়তো ভুলে গেছেন। তামিমের মুখে এমন কথা শুনে রাউফ আর কিছু বলতে গিয়েও বলে না। তখন রিমি রাউফকে বলল, আমরা পেরেছি এই বিষখালী নদীর তীরে গ্রামের সমস্ত মানুষকে বাঁচাতে, এই তান্ত্রিক তারানাথের তার কাপালিদের হাত থেকে। তখন সবাই দেখতে পেল বিষখালী গ্রামের সমস্ত মানুষ তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তখন রিমি রাউফ তাদের দিকে এগিয়ে যায়, আর তানহা আর তামিম সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অন্যদিকে ডাকুয়া গোত্রে পড়ি নীরাবতীকে রাউফ ছেড়ে দিয়ে সবচেয়ে বড় ভুলটা করছে। কারণ ডাকুয়া গোত্রে পড়ি যার উপর একবার বিরক্ত বা প্রতিশোধ নিতে চায়, তাকে না হত্যা করা পর্যন্ত ওদের জিন গোত্রে প্রবেশ নিষেধ। আর ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর মৃত্যুর পর ডাকুয়া গোত্রের পরী নীরাবতী তাদের রাজ্যের রানী হওয়ার কথা ছিল, কিন্তু রাউফকে হত্যা না করা পর্যন্ত তাদের ডাকুয়া গোত্রে প্রবেশ করতে পারবে না। নীরাবতী, এটা তাদের ডাকুয়া গোত্রের নিয়ম, আর নিয়ম অনুযায়ী রাউফকে হত্যা করে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী তাদের রাজ্যের ভিতরে প্রবেশ করতে পারবে। তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতী শপথ গ্রহণ করে, যেভাবে হোক না কেন রাউফকে হত্যা করবে, আর রাউফের কাঁটা মাথাটা নিয়ে তার পিতা ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর কবরের কাছে রেখে দেবে। অন্যদিকে স্বয়ং ইবলিশ জিনের কন্যা লুসি তাদের জিন রাজ্যে চলে যায়, আর তার রুমে বসে অমাবস্যার রাতে রাউফের সাথে তার যৌন মিলনের কথা মনে করে হাসতে লাগলো। তখন ইবলিশ জিনের কন্যা লুসির ছোট বোন অয়ন্তী এসে বলল, আপ্পি, তুমি একলা একলা হাসছো কেন? তখন ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীকে বলল, জানো অয়ন্তী, কালকে অমাবস্যার রাতে একটা মানব সন্তানকে অনেক শক্তিশালী করে দিয়েছি। আর ওই মানব সন্তান আমাকে দেখে ভয়ে কান্না জড়িত গলায় বলল, আমাকে পি পি প্লিজ ক্ষমা করে দাও। তারপরে আমার মানব সন্তানটার উপর খুব মায়া হয়। তারপরে আমি মানব সন্তানকে শক্তিশালী করে দেই। ইবলিশ কন্যা লুসির কথা শুনে লুসির ছোট বোন অয়ন্তী বলল, আপ্পি, তোমাকে সব জগতের জিনরা ভয় পায়, আর কেউ যদি তোমাকে কোনো কারণে ডাকে বা বিরক্ত করে, তাদের তুমি নির্মমভাবে অর্ধ নগ্ন অবস্থায় হত্যা করো। আর সেই তুমি কিনা একজন মানব সন্তানকে হত্যা না করে শক্তিশালী করে দিয়েছ। এই বলে ইবলিশ কন্যা লুসির ছোট বোন অয়ন্তী হাসতে লাগলো। আর তার বড় বোন ইবলিশ কন্যা লুসিকে বলল, অয়ন্তী, সত্যি করে বলো, আপি, কি হয়েছে? আর তুমি তোমার রুমে বসে এত হাসছো কেন? তখন ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীকেই বলল রাউফের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলার পর সে নীরব। ইবলিশ কন্যা লুসির মুখের সমস্ত কথা শুনে অয়ন্তী বলল, ছি আপি, ছি, তুমি হলে স্বয়ং ইবলিশ জিনের কন্যা। ইবলিশ জিনের কন্যা? ইবলিশ জিনের কন্যা তুমি, আপি? আর তুমি কিনা একজন মানব সন্তানের সাথে সহবাস করেছো? এই কথাটা যদি আমাদের রাজ্যের পরীরা জেনে যায়, তবে আমাদের কি হবে? আমাদের এই রাজ্য থেকে বের করে দিবে। ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীর মুখে এইসব কথা শুনে বলল, আমি হলাম স্বয়ং ইবলিশ কন্যা। ভালো মন্দ বোঝার আমার ক্ষমতা হয়েছে। আমি এর আগে অনেকবার আমাদের রাজ্যের জিনদের সাথে সহবাস করেছি, কিন্তু কোনো জিন আমাকে তৃপ্তি দিতে পারেনি, আর ওই মানব সন্তান আমাকে আমার মতো করে তৃপ্তি দিয়েছে। তখন ইবলিশ কন্যা লুসির মুখে তার ছোট বোন অয়ন্তী সব কথা শুনে বলল, আপি, কি তৃপ্তি দিয়েছে ওই মানব সন্তান, সেটা আমি এখনই দেখে নিতে আছি। এ বলে ইবলিশ কন্যা লুসির মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় অয়ন্তী। আপনারা হয়তো ভাবছেন, ছোট বোন কিভাবে তার বড় বোনকে এইসব কথা জিজ্ঞাসা করে? হ্যাঁ ভাই, একটা কথা মনে রাখবেন, শয়তান সব কিছু পারে। আর ইবলিশ কন্যা লুসির ছোট বোন অয়ন্তী অনেক ফ্রি তার বড় বোনের সাথে। তারা ছোট বড় হলেও তাদের বন্ধুত্বের মধ্যে এক ধরনের অন্যরকম আচরণ। তারা খুব ভালো বন্ধু। তখন ইবলিশ কন্যা লুসির মাথায় হাত রেখে অয়ন্তী চলে যায় একদিনের অতীতে, আর দেখতে লাগলো তার বড় বোন লুসি মানব সন্তানের সাথে যৌন মিলনের দৃশ্য। এভাবে কিছুক্ষণ দেখার পর অয়ন্তী ইবলিশ কন্যা লুসি মানে তার বড় বোনের মাথা থেকে হাত নামিয়ে নেয়। আর তখন ইবলিশ কন্যা লুসি দেখলো তার ছোট বোন অয়ন্তীর ঠোঁট মুখ একদম লাল হয়ে গেছে, আর নিজের ঠোঁট নিজেই হালকা কামড় দিয়ে আ করে উঠল। ছোট বোন অয়ন্তীর এমন অবস্থা থেকে ইবলিশ কন্যা লুসি বলল, কি হলো? এতক্ষণ তো আমাকে অনেক কথা শুনিয়েছিলে, আর এখন নিজের ঠোঁট নিজেই চুষছো? এ কথা বলে ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীর দিকে ফিরেই হাসতে লাগলো। তখন অয়ন্তী তার বড় বোন লুসিকে বলল, আব্বি, একটা কথা বলবো। তখন অয়ন্তীর এমন কথা শুনে লুসি বলল, হ্যাঁ বলো, কি কথা বলবে?
তখন অয়ন্তী তার বড় বোন ইবলিশ কন্যা লুসিকে বলল, আমি তোমাদের মিলনের মুহূর্তগুলো দেখেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি অনেক মানব সন্তান দেখেছি, কিন্তু এমন মানব সন্তান দেখিনি যার বুকের সৌন্দর্য দেখলে পরী মানুষ সব তার সাথে সহবাস করতে চায়। তখন ইবলিশ কন্যা লুসি তার বোনের কথায় বুঝতে পারে যে অয়ন্তী ওই রাউফের সাথে যৌন মিলন করতে চায়। তখন ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীকে বলল, তুই কি বলবি আমাকে সেটা আমি বুঝতে পারছি। তুই যখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিস যে এই মানব সন্তানের সাথে সহবাস করবি, তখন আমি তোকে হাজারবার বারণ করলেও আমার কথা শুনবি না। তখন ইবলিশ কন্যা লুসির কথা শুনে অয়ন্তী বলল, আপি, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি রাউফের সাথে যৌন মিলন করতে চাই, আর আমি এখন পৃথিবীতে যাব। তখন ইবলিশ কন্যা লুসি তার ছোট বোন অয়ন্তীকে বলল, রাউফ এখন কোনো সাধারণ মানুষ নয়। রাউফ আমার পিরিয়ডের রক্ত খেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। তখন ইবলিশ কন্যা লুসির কথা শুনে অয়ন্তী বলল, আপি, রাউফ তোমার পিরিয়ডের রক্ত খেয়ে যতটা শক্তিশালী হয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ রাউফ যখন জানতে পারবে আমিও হলাম স্বয়ং ইবলিশ জিনের কন্যা অয়ন্তী, তখন রাউফ আমার কাছে এসে তার মাথা নত করবে। তখন আমি রাউফকে ভোগ করব। ছোট বোন অয়ন্তীর কথা শুনে ইবলিশ কন্যা লুসি বলল, আচ্ছা বেশ, তুই যেভাবে পারিস রাউফের সাথে যৌন মিলন করিস, আর হ্যাঁ, তুই যাওয়ার পর আমিও পৃথিবীতে যাব। তখন অয়ন্তী তার বড় বোন লুসিকে জিজ্ঞাসা করল, আপি, তুমি পৃথিবীতে গিয়ে কি করবে? তখন অয়ন্তীকে ইবলিশ কন্যা লুসি মানে তার বড় বোন বলল, আমিও রাউফের সাথে যৌন মিলন করতে পৃথিবীতে যাব। রাউফের সাথে যৌন মিলনের কথা আমার মনে হলে আমার সারা শরীরে একটা অনুভূতি হয়। রাউফের সাথে যৌন মিলনের কথা আমার মনে হলে আমার সারা শরীরে যে অনুভূতি হয়, কিছুই করার নেই। ইবলিশ কন্যা লুসির কথা শুনে অয়ন্তী আর কিছু বলল না। কারণ তার মতো তো তাদের বোনের যৌন চাহিদা প্রয়োজন, সেটা মানুষের ধারা হোক বা কোনো জিনের সাথে, তাদের ঠিকমতো কেউ তৃপ্তি দিতে পারলেই হবে। এটা ভেবে ইবলিশ কন্যা লুসির ছোট বোন অয়ন্তী পৃথিবীতে যেতে লাগলো। আপনাদের বলে রাখি, ইবলিশ কন্যা লুসি হলো মাংস খেয়ে খুব পিশাচিনী, আর লুসির ছোট বোন অয়ন্তী হলো একটা ঠান্ডা প্রকৃত পরী। অয়ন্তী পৃথিবীতে যেতে লাগলো, আর যতটাই তাদের রাজ্য থেকে পৃথিবীতে যেতে লাগলো, ততটাই তার মনের রাউফকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে জাগতে লাগলো। তখন অয়ন্তী পৃথিবীতে এসে তার রাউফকে তার জাদুশক্তি ধারা খুঁজতে লাগলো। তখন অয়ন্তী দেখতে পেল তার কাছ থেকে কিছুটা দূরে একটা বিশাল আকারের বটগাছ দাঁড়িয়ে রয়েছে, আর বটগাছের ছায়ায় কেউ একজন বসে রয়েছে। তখন অয়ন্তী ভাবতে লাগলো এই সময় এই বটগাছের নিচে কে রয়েছে। তখন অয়ন্তী তার রূপের যে পরীর রূপটা আছে সেটা সাধারণ একজন মেয়ের রূপ নেয়, আর এক পা করে বটগাছের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন অয়ন্তী বটগাছের কাছে গিয়ে দেখে একটা বয়স্ক বুড়ি বটগাছের নিচে বসে রয়েছে। তখন অয়ন্তী বুড়িটার কাছে গিয়ে শান্ত গলায় বলল, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই সময় এই বটগাছের নিচে বসে রয়েছো কেন? তখন অয়ন্তীর কথা শুনে বুড়িটা তার মাথা তুলে তাকিয়ে অয়ন্তীকে বলল, তুমি কে, আর তুমি আমার কাছে কি চাও? তখন বুড়িটার এমন প্রশ্ন শুনে অয়ন্তী চুপ হয়ে যায়, আর মনে মনে বলতে লাগলো, মানুষগুলো এমন কেন? আমি হাত বাড়িয়ে সাহায্য করতে আসলাম, আর আমাকেই উল্টা প্রশ্ন করলো। তখন অয়ন্তীকে চুপ থাকতে দেখে বয়স্ক বুড়িটা আমার বলে উঠল, কি হলো বলো? তখন অয়ন্তীর প্রচুর রাগ হয়। অয়ন্তী তাদের জিন রাজ্য থেকে পৃথিবীতে আসার কারণে প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে। তখন অয়ন্তী কিছু মুহূর্তের জন্য ভেবে নেয় এই বুড়িটাকে হত্যা করে এই বুড়ির রক্ত দিয়ে তার পানির পিপাসা মেটাবে। তখন আবার অয়ন্তী ভাবে, এই বুড়িটাকে হত্যা করে আমার তেমন কাজে আসবে না। এই বুড়ি তো আর কিছুদিন পর এমনিতেই মারা যাবে, আর কিছুদিন বেঁচে থাকুক। আর এই বুড়ি আমাকে যেভাবে প্রশ্ন করে হয়তো আমাকে চিনতে পারেনি। তখন বুড়িটার কথায় অয়ন্তী বলল, আজ্ঞে বুড়িমা, আমি হলাম অয়ন্তী। আর অন্যদিকে অয়ন্তী তার জাদুশক্তি দ্বারা রাউফকে খুঁজতে লাগলো, কিন্তু অয়ন্তীর কোনো জাদুশক্তি রাউফের উপর কাজ করছে না। কারণ রাউফের শরীরেও এখন ইবলিশ জিনের রক্ত বইতে আছে। কারণ ইবলিশ কন্যা লুসির পিরিয়ডের রক্ত পান করে রাউফ প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে। অয়ন্তীর জাদু শক্তি রাউফের উপর কাজ করে না। এত অয়ন্তী প্রচণ্ড এতেই রেগে যায়। তখন অয়ন্তীকে রেগে যেতে দেখে বয়স্ক বুড়িটা বলল, কি হয়েছে, এতটা রেগে আছো কেন? তখন অয়ন্তী নিজেকে শান্ত রেখে বলল, বুড়িমা, আমি এই পৃথিবীতে নতুন, আর আমি পৃথিবীতে এসে একজনকে খুঁজছি। অয়ন্তীর এমন কথা শুনে বয়স্ক বুড়িটা